দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান, মার্কিন প্রেসিডেন্টের অভ্যুত্থানের প্রতিবাদ অব্যাহত, ৭০ আইন প্রণেতার প্রতীকী অধিবেশন। ৬ বছর পর ইয়েমেনে সামরিক অভিযান থেকে সমর্থন প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র, সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা জো বাইডেনের। উইঘুর নির্যাতনের জন্য চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ব্রিটিশ পার্লামেন্টে, গণহত্যা কিনা যাচাই করবে লন্ডনের স্বাধীন ট্রাইব্যুনাল। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আইডেস্কে রয়েছে আমি রুবায়েত হাসান। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত মিয়ানমারের সেনাবাহিনীর, ক্ষমতা হস্তান্তর করা উচিত গণতান্ত্রিক সরকারের কাছে, এই আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সহিংসতা পরিহার করে মানবাধিকার ও বাক স্বাধীনতা রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে সেনাবাহিনীর চোখ রাঙানি উপেক্ষা করেই প্রতীকী পার্লামেন্ট অধিবেশন করেছেন মিয়ানমারের কয়েকজন আইন প্রণেতা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বৃহস্পতিবার টানা তৃতীয় দিন চলে শব্দ আন্দোলন। নিজ নিজ জায়গা থেকে ক্ষোভ প্রদর্শনে নানাভাবে বিকট শব্দ করে অসন্তোষ জানায় সাধারণ মানুষ। এদিন রাজধানী ছাড়তে সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে নেপিদোর সরকারি অতিথি ভবনে প্রতীকী পার্লামেন্ট অধিবেশনে অংশ নেন প্রায় ৭০ জন আইন প্রণেতা। বলেন, সেনাবাহিনী নয়, তারাই জনগণের বৈধ প্রতিনিধি। এটি অভ্যুত্থান নয়, সরকার ও দেশের বিরুদ্ধে বিদ্রোহ, দেশের জনগণের মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি এর চেয়ে বড় রাষ্ট্রদ্রোহিতা আর কিছু হতে পারে না। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে এদিন অং সান সুচি সহ মিয়ানমার সরকারের শীর্ষ কর্মকর্তাদের আটকে রাখার ব্যাপারে উদ্বেগ জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেনাবাহিনীকে স্বেচ্ছায় গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান যুক্তরাষ্ট্রের। সহিংসতা পরিহার করে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের শাসনের পূর্ণ চর্চায় ফেরা উচিত সেনাবাহিনীর। রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতে রাখাইন সংকটের মূল কারণ চিহ্নিত করার উপরও জোর দিতে হবে। গণতান্ত্রিকভাবে পরিচালিত দেশে সুষ্ঠু একটি নির্বাচনের ফল উপেক্ষা করে এবং জনতার ইচ্ছের বিরুদ্ধে শক্তি প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর উচিত অবিলম্বে দখলদারিত্ব ছেড়ে আটক প্রত্যেকের মুক্তি নিশ্চিত করা এবং সহিংসতার পথ ত্যাগ করা। অন্যদিকে সেনাবাহিনীর ওপর একতরফা দায় না চাপিয়ে সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান চীনের। শান্তিপূর্ণভাবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট সমাধানের পরিবেশ তৈরিতে কাজ করতে হবে বিশ্ব সম্প্রদায়কে। আরও জটিলতা এড়াতে দেশটির রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মনোযোগী হওয়া উচিত নিরাপত্তা পরিষদের। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও অসহযোগ আন্দোলনের পরিকল্পনা রুখতে দুদিন ধরে বন্ধ রয়েছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম। নুসহাত কামাল, যমুনা নিউজ। এদিকে সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে বড় সমাবেশ হয়েছে মিয়ানমারে। বৃহস্পতিবার রাজধানীর নেপিদোর রাস্তায় সেনাবাহিনীর সমর্থনে মিছিল নিয়ে বের হন কয়েক হাজার মানুষ। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার ছিল বলে দাবি করেছেন তারা। পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, ক্ষমতা দখলের বৈধতা প্রমাণে জরুরি অবস্থার মধ্যেও সেনাবাহিনীর মদদেই এ ধরনের মিছিল হচ্ছে। গ্রেপ্তারের সংখ্যায় সরাসরি রাজপথে ক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকছেন সুচি সমর্থক এবং সেনা অভ্যুত্থান বিরোধীরা। শুক্রবারও গ্রেপ্তার করা হয়েছে সুচির দলের এক নেতাকে। ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, যুদ্ধ শেষ করার তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে ৬ বছরের সংঘাত নিয়ে নিজেদের নীতিতে বড় পরিবর্তন নিয়ে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনে ২০১৫ সাল থেকে চলা সংঘাতে প্রাণ গেছে ১ লাখের বেশি মানুষের। গোলাবারুদের চেয়েও ভয়ঙ্কর মারণাস্ত্র যেন ক্ষুধা। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হাসপাতালগুলোতে এক একটি কঙ্কালসার শিশু, সে কথাই যেন মনে করিয়ে দেয় বারবার। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন বলছে, সামরিক অভিযানে বিপর্যস্ত ইয়েমেনে ৩ বেলা খাবার পান না ৪৩% মানুষ। সাম্প্রতিক বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার এ দেশ। কিছু দাতা দেশের সিদ্ধান্ত বদলের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। তাদের রাজনৈতিক স্বেচ্ছাচারিতায় অনাহারে মরবে যুদ্ধপীড়িত মানুষগুলো।
ইয়েমেনে এই মানবিক বিপর্যয়ের কারণ সৌদি জোটের নেতৃত্বাধীন অভিযান ও অবরোধ। শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহীদের দমনের নামে অভিযান শুরু হয় 2015 সালের মার্চে। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরে ডোনাল্ড ট্রাম্পও সমর্থন দিয়ে যান যাতে। 6 বছর ধ্বংসযজ্ঞ চলার পর অবশেষে ইয়েমেন অভিযানের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযানের ইতি টানতে সৌদি জোটকে সহায়তা ও অস্ত্র বিক্রি বন্ধ রাখারও সিদ্ধান্ত জানিয়েছেন জো বাইডেন। এই যুদ্ধ বন্ধ করতেই হবে। এ লক্ষ্যে ইয়েমেনের সামরিক অভিযানে মার্কিন সহায়তা বাতিল করছি আমরা। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করছি। তবে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে সৌদি আরবের পাশেই থাকবো আমরা। ইয়েমেনে 6 বছরের সংঘাতে প্রাণ গেছে 1 লাখের বেশি মানুষের। সংঘাত বন্ধের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালাতে ইয়েমেনে একজন দূত নিযুক্ত করেছেন বাইডেন। অবশ্য ওয়াশিংটনের নতুন নীতি নিয়ে মধ্যপ্রাচ্যে তার মিত্রদের প্রতিক্রিয়া জানা যায়নি এখনো। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরও উদার হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বছরে 1,25,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছর মাত্র 15,000 শরণার্থীকে আশ্রয় দিয়েছিল যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্র নীতি ঘোষণা করে বাইডেন জানিয়েছেন, বিশ্বজুড়ে সহিংসতা ও নির্যাতন থেকে পালানো মানুষের পাশে দাঁড়াবে তাঁর প্রশাসন। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মানুষকে আশ্রয় দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 2016 সালে 1,10,000 শরণার্থী গ্রহণ করেছিল দেশটি, কিন্তু ডোনাল্ড জন ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর থেকে ধারাবাহিকভাবেই এই সংখ্যা কমিয়ে আনেন। নির্বাচনের আগে থেকেই অভিবাসী বান্ধব নীতির প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অ্যাকাউন্ট স্থগিত করার সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে অবরোধ করে রাখা গণতন্ত্রের ভাষা হতে পারে না। আটলান্টিক কাউন্সিলর থিঙ্ক ট্যাঙ্ক নামক একটি সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রন আরও জানিয়েছেন, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সব পক্ষেরই মত প্রকাশের সুযোগ থাকতে হবে। এর ব্যত্যয় হওয়ার অর্থই হলো সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা নেই। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রেও তাই হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন, ট্রাম্প ক্ষমতায় থাকছেন না, এটা নিশ্চিত হয়েই তার উপর কড়াকড়ি আরোপ করেছে ফেসবুক, টুইটারের মতো টেক জায়ান্টরা। চীনের উইঘুর মুসলিম বন্দি শিবিরগুলোতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমা বিশ্বে। বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ব্রিটেনের পার্লামেন্টে। এদিকে উইঘুর নিপীড়ন গণহত্যার মধ্যে পড়ে কিনা তা যাচাইয়ে স্বাধীন ট্রাইব্যুনাল গঠন করেছেন ব্রিটেনের কয়েকজন খ্যাতনামা আইনজীবী। উইঘুর মুসলিমে নারীর জবানবন্দি নিয়েই পশ্চিমা বিশ্বে চলছে তোলপাড়। বিবিসির প্রতিবেদনে এই নারীর বয়ানে উঠে আসে, চীন পুনর্বাসনের নামে যে ক্যাম্প খুলেছে তাতে কি ভয়াবহ নিপীড়নের শিকার হন উইঘুর নারীরা। শিকার হতে হয় গণধর্ষণের, গর্ভপাত করানো হয় জোরপূর্বক। সংখ্যালঘু উইঘুর নিপীড়নের অভিযোগ নিয়ে আগে থেকে সোচ্চার পশ্চিমা বিশ্ব। গণমাধ্যমে নতুন এই অভিযোগ ওঠার পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া হয়েছে যুক্তরাজ্যে। চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি উঠেছে দেশটির পার্লামেন্টে। যে ধরনের গুরুতর অভিযোগ উঠেছে তা চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যথেষ্ট। চীন যদি এসব তথ্য প্রমাণ অস্বীকার করতে চায়, তাহলে তাদের উচিত হবে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওই অঞ্চল পরিদর্শনের সুযোগ দেয়া। উত্তেজনার মধ্যে চীনের মালিকানাধীন একটি টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করেছে ব্রিটেন। উইঘুর নিপীড়ন বন্ধে স্বতন্ত্র একটি ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির খ্যাতনামা কয়েকজন আইনজীবী। কেবল তথ্য প্রমাণের ভিত্তিতেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাই আমরা, কারণ গণহত্যা শব্দটি ব্যবহৃত হবে কি হবে না তা নিয়ে একটি দোলাচলে আছে অনেকে। এ বিষয়ে প্রকাশ্যে বিতর্কে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে চাই। 7 মে ওয়েস্টমিনিস্টারে ট্রাইব্যুনালের প্রথম শুনানি অনুষ্ঠিত হবে। আশা করছি ভুক্তভোগী সহ 30 জনের বেশি সাক্ষী সেখানে সাক্ষ্য দেবেন। সেপ্টেম্বরে দ্বিতীয় শুনানির পর এবছরের মধ্যেই একটি সিদ্ধান্ত জানাবে ট্রাইব্যুনাল। স্বতন্ত্র ট্রাইব্যুনাল হলেও এখানে প্রকাশ্যে প্রমাণ উপস্থিত হলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। চীনের শিনজিয়াং প্রদেশে প্রায় 1 কোটি উইঘুর মুসলিমের বাস। পশ্চিমাদের দাবি, সংখ্যালঘু জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে মানবতা বিরোধী অপরাধের শিকার। দাবি, সংখ্যালঘু জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে মানবতা বিরোধী অপরাধের শিকার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে উইঘুর নির্যাতন নিয়ে বিবিসির প্রতিবেদনকে মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন। বেইজিংয়ের দাবি, অভিনেতা অভিনেত্রী ভাড়া করে সাজানো গল্প বলা হয়েছে এতে।
আমরা আগেও বলেছি, আবারও বলছি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন প্রতিবেদনের নামে নাটক রচনা করছে পশ্চিমা বিশ্ব, আর প্রতিবেদনে যাদের নির্যাতিত হিসেবে দেখানো হয়েছে এরা পেশাদার শিল্পী। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় সৌদি আরব এবং ইসরায়েলেরও সম্পৃক্ত হওয়া উচিত, এমন মন্তব্যই করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, যা বাইডেন প্রশাসনের তরফ থেকে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত বলেও তিনি দাবি করেছেন। পরমাণু আলোচনায় মধ্যস্থতা করার ইচ্ছাও ব্যক্ত করেন ম্যাক্রন। তার মতে, আঞ্চলিক স্বার্থে এই আলোচনায় সৌদি আরব এবং ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। তবে পরমাণু আলোচনায় ইসরায়েল এবং সৌদি আরব থাকার প্রস্তাব নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। এদিকে ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের আদালত। 2018 সালে প্যারিসে ইরানি বিরোধীদের সমাবেশে বোমা হামলা পরিকল্পনার দায়ে তাকে এই সাজা দেয়া হয়েছে। আদালত আসাদির আরও 3 সহযোগীকে 15 থেকে 18 বছরের কারাদণ্ড দেন। আদালত জানিয়েছেন, সাজাপ্রাপ্তরা ন্যাশনাল কাউন্সিল অফ রেসিস্ট্যান্স অফ ইরান নামক একটি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে চেয়েছিল। তবে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের পুলিশ আগেই তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে জেনে যায়। 3 বছর আগে ওই হামলা পরিকল্পনার অংশ হিসেবে বিস্ফোরক সরবরাহের সময় আসাদি অস্ট্রিয়ায় ইরান মিশনে যুক্ত ছিলেন। পরে তাকে জার্মানি থেকে গ্রেপ্তার করা হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লায় কৃষকদের বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সহিংসতার সঙ্গে তুলনা করেছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে, ক্যাপিটলে দাঙ্গার মতোই প্রতিক্রিয়া হয়েছে লাল কেল্লার ঘটনায়। তাই যুক্তরাষ্ট্রের মতো ভারতও নিজস্ব আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে ঐতিহাসিক লাল কেল্লা চত্বরে ঢুকে পড়ে আন্দোলনরত কৃষকরা। কেউ কেউ ভারতের জাতীয় পতাকার পাশে আন্দোলনের পতাকা টাঙিয়ে দেয়। সেদিন রাজধানীতে দিনভর সহিংসতায় আহত হয় অনেকেই। কৃষি আইন বাতিলের দাবিতে এখনও দিল্লির প্রবেশ মুখে অবস্থান ধর্মঘট পালন করছেন কৃষকরা। তীব্র শীত এবং নানা অসুস্থতায় এখন পর্যন্ত 194 জন কৃষকের প্রাণহানি হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র দুই দেশের গণতন্ত্রই খুব গতিশীল। 26 জানুয়ারি ঐতিহাসিক লালকেল্লায় সহিংসতা ও নৈরাজ্যের ঘটনা, 6 জানুয়ারি ক্যাপিটাল হিলের ঘটনার মতোই প্রতিক্রিয়া তৈরি করেছে ভারতে। দুদেশই নিজস্ব আইনে দোষীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। ভারতের কৃষক আন্দোলন নিয়ে কথার লড়াইয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, যার উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। পপ তারকা রিয়ান্না, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের মতো আলোচিত ব্যক্তিত্বরাও সরব হয়েছেন এই কৃষক আন্দোলন নিয়ে। আর এই ঘটনায় মোদি প্রশাসনের পক্ষে সমর্থন দিতে কোমর বেঁধে নেমেছেন বলিউড এবং ক্রিকেট তারকারা। ভারতে কয়েক মাস ধরে চলা কৃষক আন্দোলনের তোলপাড় চলছে মোদি প্রশাসনে। দেশটির কৃষক ও প্রশাসনের মুখোমুখি অবস্থানে প্রতিদিনই ছড়াচ্ছে উত্তেজনা। এরই মাঝে কৃষকদের পক্ষে টুইট করে সে আগুনে ঘি ঢেলেছেন আন্তর্জাতিক তারকারা। প্রখ্যাত পপ তারকা রিয়ান্না এবং আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন দিয়ে টুইট করেন। দেশটির কৃষক বিক্ষোভে সমর্থন দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিস। এসব টুইটের পর ভারতের কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় ওঠে নেটিজেনদের মাঝে। দিল্লির সহিংসতায় উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনের তোলপাড়ের ঘটনায় টুইটারে পাল্টা ঝড় তোলেন ভারতীয় তারকারাও। কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো বলিউড তারকাদের পাশাপাশি বিতর্কিত কৃষি আইনের সমর্থনে টুইট করেন সচিন টেন্ডুলকার, শেখর ধাওয়ানের মতো ক্রীড়া ব্যক্তিত্বরাও। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে কৃষকদের সাথে যোগ দিতে চেয়েছি, কিন্তু বারবার প্রশাসন থেকে বাধা এসেছে। এটা গণতান্ত্রিক কোনো পন্থা হতে পারে না। এক ধাপ এগিয়ে মোদি প্রশাসন। কৃষি আইনের বিরোধিতা করে টুইটের ঘটনায় টুলকিটের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কঠোর হয়েছে প্রশাসন। আন্তর্জাতিক তারকারা না জেনেই প্রতিক্রিয়া জানাচ্ছেন বলেও মন্তব্য দিল্লির। বিদেশিরা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের অর্থায়নে ভারতকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এসব তারকাদের বিচার চাই। ভারতের নয়া কৃষি আইন নিয়ে শুরু থেকে কৃষকদের পক্ষে অবস্থান কানাডার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে বিতর্ক সভার আহ্বান ব্রিটেনের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
মডার্না ফাইজারের পর যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ছাড়পত্র পেতে আবেদন করেছে জনসন অ্যান্ড জনসন। অনুমোদন পেলে এটি হবে করোনা প্রতিরোধে প্রথম 1 ডোজের টিকা। আগামী জুনেই শুরু হবে সরবরাহ। বৃহস্পতিবার জরুরি ব্যবহারের জন্য টিকা নিবন্ধনে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন FDA এর কাছে আবেদন জানায় জনসন অ্যান্ড জনসন। কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে অনুমতি চাইবে প্রতিষ্ঠানটি। গেল সপ্তাহে বড় পরিসরে পরীক্ষামূলক প্রয়োগে টিকাটির 66% কার্যকারিতা প্রমাণের তথ্য জানায় গবেষকরা। এখন পর্যন্ত অনুমোদিত কোভিড টিকা 2 ডোজের হলেও জনসন অ্যান্ড জনসনেরটা 1 ডোজের। আর পরিবহনে ফ্রিজিংয়েরও প্রয়োজন হবে না বলে জানা গেছে। $100 কোটি 10 কোটি ডোজ টিকা কিনতে জনসন অ্যান্ড জনসনের সাথে আগেই চুক্তি করেছে মার্কিন প্রশাসন। অবিলম্বে ফিলিস্তিনে করোনা টিকাদান কর্মসূচি চালু করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে এই আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন, শুধু নিজেদের জনগণই নয়, ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত ফিলিস্তিনেও করোনার ভ্যাকসিন কর্মসূচি চালু করা। এর পাশাপাশি ফিলিস্তিনি দখলদারিত্ব এবং বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন গুতেরেস। এ সময় ফিলিস্তিনের জাতিসংঘ প্রতিনিধি মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। ব্রাজিলে আলোচিত বাঁধ ধসের ঘটনায় $700 কোটি ক্ষতিপূরণ নিতে সম্মত হয়েছে খনির মালিক প্রতিষ্ঠান ভেল। 2 বছর আগে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় 270 জনের। ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশে ফেইজাও লোহার খনির বাঁধ ভেঙে ওই দুর্ঘটনা ঘটেছিল। ধসে যাওয়া বাঁধে খনির বর্জ্য আটকে রাখা হয়েছিল। দুর্ঘটনার পর হাজার হাজার টন বর্জ্য লোকালয়ে ছড়িয়ে পড়ে। কেবল প্রাণহানি নয়, বিশাল এলাকা জুড়ে দেখা দেয় পরিবেশ বিপর্যয়। এই ঘটনায় খনির পরিচালক ভেলের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় মিনাস গেরিয়াস প্রদেশ। দফায় দফায় শুনানি এবং বৈঠকের পর অবশেষে $700 কোটি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ভেল। এর আওতায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও দূষণমুক্ত করা হবে। চিলির সমুদ্র সৈকতে ভেসে উঠেছে লাখ লাখ মরা মাছ। হঠাৎ করে এত মাছের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। রাজধানীর সান্তিয়াগো 500 কিলোমিটার দক্ষিণে বায়ু অঞ্চলের সৈকতে হঠাৎই নজরে আসে মৃত মাছের এই স্তূপ। বিভিন্ন ধরনের মাছের সাথে কাঁকড়া সহ মারা গেছে আরও অনেক সামুদ্রিক প্রাণী। পানির তাপমাত্রা হঠাৎ পরিবর্তন কিংবা পানির গুণগত মানে কোনো ধরনের পরিবর্তনের কারণে মাছগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গবেষকরা বলছেন, পানিতে ক্লোরোফিলের উপস্থিতি শনাক্ত হয়েছে পরিমাণে অতিরিক্ত হলে, যা প্রভাব ফেলে পানির অক্সিজেন লেভেলে। আর দর্শক, এই ছিল যমুনার আইডেস্কে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।